এবার আমরা 2 নম্বর রাজ্য প্রোটিস্টা নিয়ে আলোচনা করব। প্রোটিস্টাদের নানান বৈশিষ্ট্য আমরা বুঝে বুঝে পড়ব, তবে আমাদের প্রথমেই জানতে হবে প্রোটিস্টা কারা। প্রোটিস্টারা এক ধরনের অণুজীব, খুব ক্ষুদ্র ক্ষুদ্র জীব। চোখ দিয়ে এদেরকে দেখা যায় না, মাইক্রোস্কোপের সাহায্যে এদেরকে দেখতে হয়। তবে খুব ক্ষুদ্র হলেও এদের কোষটা বেশ সুগঠিত। কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া সহ বিভিন্ন কোষী অঙ্গাণু এদের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ এরা প্রকৃত কোষী। তার মানে প্রোটিস্টা কারা? এক ধরনের প্রকৃত কোষী অণুজীবেরা। ব্যাকটেরিয়ার চেয়েও প্রোটিস্টারা একটু বেশি উন্নত। প্রোটিস্টাদের উদাহরণ কি হবে? বিভিন্ন ধরনের শৈবাল, আমরা যে পুকুরে শ্যাওলাগুলো দেখি তারা কিন্তু মোটামুটি সবাই প্রোটিস্টার মধ্যেই পড়ে। এককুশী অথবা বহুকুশী শৈবালেরা, এরাই হচ্ছে প্রোটিস্টার সদস্য। দেখো এখানে একটা শৈবালের ছবি দেওয়া আছে, উদাহরণের কথা বলা আছে, ডায়াটম। এই ডায়াটম নামে শৈবালটাই কিন্তু প্রোটিস্টার সদস্য। শুধু ডায়াটম না, যত ধরনের শৈবাল আছে বেশিরভাগই হচ্ছে প্রোটিস্টার সদস্য। এছাড়াও আমাদের অনেক পরিচিত একটা উদাহরণ অ্যামিবা। অ্যামিবা শব্দটা আমরা অনেকবার শুনেছি। এই যে দেখো এবড়ো থেবড়ো দেখতে, এটাই হচ্ছে অ্যামিবার ছবি। এই অ্যামিবাও কিন্তু প্রোটিস্টারই একটা সদস্য। অ্যামিবার সদস্যগুলো সাধারণত পানিতে বাস করে, তবে কিছু সদস্য আমাদের শরীরেও বাস করতে পারে। একটা অ্যামিবা নাম হলো অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, এটা কিন্তু আমাদের পেটের মধ্যে বাস করে, আমাদের আমাশয় সৃষ্টি করে। তাহলে অ্যামিবাও হচ্ছে এক ধরনের প্রোটিস্টা। প্যারামেসিয়ামের নাম আমরা আশা করি শুনেছি। এই প্যারামেসিয়াম, এরা পানিতে বাস করে, এরাও কিন্তু এক ধরনের প্রোটিস্টা। তার মানে প্রোটিস্টাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব, বিভিন্ন জায়গায় এরা বাস করে, এরা ব্যাকটেরিয়ার চেয়ে একটু উন্নত। বৈশিষ্ট্যগুলোতে চলে যায়, বিভিন্ন বৈশিষ্ট্য আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। প্রথম বৈশিষ্ট্যটা দেখো, এরা এককুশী কিন্তু বহুকুশীও হতে পারে। প্রোটিস্টাগুলো সাধারণত এরকম এককুশী হয়, ধরা যাক এটা এককুশী একটা প্রোটিস্টা, কিন্তু বহুকুশীও হতে পারে। অনেক সময় অনেকগুলো প্রোটিস্টা এভাবে একটার পর একটা সজ্জিত হয়ে লম্বা সুতা তৈরি করতে পারে। এদের আবার এরকম শাখা থাকতে পারে। এরকম কিন্তু একটা শৈবালের কথা আমরা পড়েছিলাম অনার্সে থাকতে। তাহলে প্রোটিস্টা দুরকমই হতে পারে, এককুশীও হতে পারে, বহুকুশীও হতে পারে। এই প্রোটিস্টাটা দেখো, এটা হচ্ছে এককুশী, এটা হচ্ছে এককুশী, কিন্তু এটা দেখো, এটা কিন্তু বহুকুশী। তাহলে প্রোটিস্টা যারা, এরা এককুশীও হতে পারে, বহুকুশীও হতে পারে। এরা একা একা থাকতে পারে, এরকম একা একা থাকতে পারে, আবার কলোনি তৈরি করতে পারে, দল বা কলোনি তৈরি করতে পারে। কলোনি ব্যাপারটা আগেও তোমাদের বুঝালাম আমি। কলোনি মানে হচ্ছে অনেকগুলো সদস্য একত্রে অবস্থান করা, অনেকগুলো সদস্য একসাথে গুচ্ছাকারে অবস্থান করা, এটাই হচ্ছে কলোনি। এটাই হচ্ছে কলোনি। কলোনিও তৈরি করতে পারে। বৈশিষ্ট্যগুলো আমি একটু লিখি, তাহলে বেশি মনে থাকবে তোমাদের। আমার বিশ্বাস যে বেশি মনে থাকবে। এরা এরকম একক হতে পারে, এককভাবে অবস্থান করতে পারে। অনেক সময় এরকম বহুকুশী হতে পারে, অনেক সময় এরকম কলোনিয়াল হতে পারে। বিভিন্ন রকমই হতে পারে। ফিলামেন্টাস হতে পারে, একটার পর একটা সজ্জিত হয়ে হয়ে লম্বা তন্তু গঠন করতে পারে। আগেও তোমাদের এই ব্যাপারটা আমি দেখিয়েছি, ফিলামেন্টাস ব্যাপারটা কি লক্ষ্য করো। ধরা যাক একটার পর একটা যুক্ত হয়ে এরকম লম্বা তন্তু তৈরি করছে, এই জিনিসটাকে আমরা বলবো হলো ফিলামেন্টাস অবস্থা। ফিলামেন্টাস হতে পারে এরকম। সব রকমই হতে পারে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আশা করি আমরা বুঝছি। এবার তার পরের বৈশিষ্ট্যতে চলে যাই। দেখো, সুগঠিত নিউক্লিয়াস থাকে। দেখো নিউক্লিয়াসটা খুবই সুন্দর সুগঠিত, নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। লক্ষ্য করো, এই যে জিনিসগুলো, এগুলোর নামই হলো ক্রোমাটিন বস্তু। এরা কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত আছে। আমি নিচে আরেকটা তোমাদের বিস্তারিত ছবি দেখাই, একটা অ্যামিবার ছবি দেখাই তোমাদের। আচ্ছা, ধরা যাক এটা হচ্ছে একটা অ্যামিবা। অ্যামিবা এরকম অনেকটা এবড়ো থেবড়ো টাইপের হয়, এটা একটা অ্যামিবা। এটা হচ্ছে অ্যামিবার নিউক্লিয়াস, এটা হচ্ছে অ্যামিবার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারপাশে কিন্তু আবরণ থাকবে। আবরণটার নাম হলো দেখো নিউক্লিয়ার পর্দা। এই আবরণটার নামই হলো নিউক্লিয়ার পর্দা। আর ভেতরে দেখো এক ধরনের প্যাঁচানো তন্তু পাওয়া যাবে, আর ঘন একটা জায়গা পাওয়া যাবে যার নাম হলো নিউক্লিওলাস। এই প্যাঁচানো তন্তুগুলোর নামই হলো ক্রোমাটিন বস্তু।
ক্রোমাটিন বস্তু। আর এই ঘন জায়গাটার নাম হলো নিউক্লিওলাস। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। এগুলা হলো ক্রোমাটিন বস্তু, তারা নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত রয়েছে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। এই যে এই জিনিসগুলোর নাম তো ক্রোমাটিন বস্তু। এই জিনিসটাকে তুমি যদি জুম করে নিয়ে গিয়ে দেখো, তখন দেখা যাবে এরকম অবস্থা, এরকম গোল গোল কিছু প্রোটিন থাকবে। এই গোল জিনিসগুলোর নাম হলো প্রোটিন। প্রোটিন থাকবে এবং প্রোটিনের গায়ে ডিএনএ এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে। ডিএনএ কিন্তু প্রোটিনের গায়ে দেখো পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে। এই লাল রঙের সুতাগুলোর নামই হলো ডিএনএ। এদের ফাঁকে ফাঁকে অনেক সময় আরএনএও থাকতে পারে। অর্থাৎ তুমি যদি ক্রোমাটিন বস্তুটাকে নিয়ে গিয়ে জুম করে দেখো, তখন দেখা যাবে প্রোটিনগুলোর গায়ে ডিএনএ, আরএনএ পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে। এটাই বলা হচ্ছে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। এটার মানে কি? বিভিন্ন ধরনের কোষে অঙ্গাণু থাকে। ধরা যাক মাইটোকন্ড্রিয়া আছে, এটা হলো মাইটোকন্ড্রিয়া, এটা হলো মাইটোকন্ড্রিয়া। গলজি বস্তু থাকতে পারে, এই যে নিউক্লিয়াসের পাশে এরকম করে গলজি বস্তু থাকতে পারে। এই জিনিসগুলোর নাম হলো গলজি বস্তু। এখানে থাকতে পারে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে সংক্ষেপে ইআর বলা হয়। ইআর বলা হয়। বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু কিন্তু এদের মধ্যে পাওয়া যাবে। বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু কিন্তু এদের মধ্যে পাওয়া যাবে। তারপরে লক্ষ্য করো, এদের খাদ্য গ্রহণের পদ্ধতি হচ্ছে শোষণ। শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে, অথবা ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এবার বলি, অ্যামিবা এ কিন্তু শোষণের মাধ্যমে খাদ্য সংগ্রহ করে। এ কিন্তু খাবার চুষে খায়। ধরা যাক এটা হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা, এটা হচ্ছে তোমার আমাশয়ের জীবাণু। আমাশয়ের জীবাণুটা আমাদের পেটের মধ্যে গিয়ে আমাদের পেট থেকে খাবার চুষে চুষে খাবে। তার মানে অ্যামিবা যারা, তারা শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। কিন্তু ডায়াটম বা শৈবাল এরা কিন্তু কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে। এই ডায়াটম বা শৈবাল সে কিন্তু সালোক সংশ্লেষণ করতে পারে। একটা ডায়াটমের এই বরাবর অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে, এগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে। ডায়াটমের এই জায়গাগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমেই তারা কিন্তু খাবার তৈরি করতে পারে। ক্লোরোফিল না, সরাসরি ক্লোরোপ্লাস্টই থাকে। এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, ডায়াটমদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। এরা কিন্তু খাবার তৈরি করতে পারে। তারপরে দেখো, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। তার মানে এদের প্রজননগুলো আমি যদি তোমাদের এখানে একটু ব্যাখ্যা করি, এদের প্রজননগুলো আমি এখানে একটু ব্যাখ্যা করছি। একটা প্রজনন হচ্ছে অযৌন প্রজনন। অযৌন জনন বা অযৌন প্রজনন, এটা কিভাবে হবে? মাইটোসিসের মাধ্যমে। মাইটোসিস মানে কি বলো? একটা কোষ সুন্দরভাবে বিভাজিত হয়, দুইটা কোষে পরিণত হবে। একটা মাইটোসিস তোমাদেরকে দেখাই। ধরা যাক এটা একটা কোষ। এই কোষটা সাইজে একটু বড় হয়ে যায়, কোষের নিউক্লিয়াসটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তারপরে কোষটা বিভাজিত হয়, দুটা কোষে পরিণত হয়। নিউক্লিয়াসটা এবার একটু দেখাই। মাইটোসিস বিভাজনটা অনেকটা এরকম হয়, একটা নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসটা বিভাজন করে আসলে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়, তারপরে কোষ ভেঙে দুই টুকরা হয়ে যায়। এটাই হচ্ছে মাইটোসিস। একটা কোষের প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, তারপর কোষের সাইটোপ্লাজম বিভাজিত হয়। এভাবে যদি বিভাজন হয়, এটার নামই হলো মাইটোসিস। তাহলে এভাবে মাইটোসিসের মাধ্যমে অযৌন প্রজনন হয় এদের। তারপরে আরেকটা প্রজননের পদ্ধতির নাম হলো কনজুগেশন। কনজুগেশনের মাধ্যমে প্রজনন হয়। কনজুগেশনের পর অর্থাৎ লেখা আছে, আমি বাক্যটা পড়ে দেখলাম, এখানে অর্থাৎ হবে না। কনজুগেশন একটা পদ্ধতি, লাস্টে যেটা বলা আছে এটা আরেকটা পদ্ধতি। মানে কনজুগেশনের মিনিং এইটা না। কনজুগেশনের মিনিং জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কথাটা আসলে তা নয়। কনজুগেশন আলাদা পদ্ধতি, এটা আলাদা পদ্ধতি, এটা আলাদা আলাদা হবে, এখানে অর্থাৎ হবে না।
কনজুগেশন অর্থাৎ মানে কি বোঝাচ্ছে, কনজুগেশনের মানে এটা আসলে তা নয়, কনজুগেশনের মানে আলাদা। আমি তোমাদের কনজুগেশনটা একটু বোঝাই সংক্ষেপে, লক্ষ্য করো কনজুগেশনটা কিভাবে ঘটে একটু লক্ষ্য করো। কনজুগেশনটা আসলে কিভাবে ঘটে, কনজুগেশনটা সাধারণত দেখা যায় প্যারামিসিয়ামের মধ্যে। প্যারামিসিয়াম কনজুগেশন পদ্ধতিতে আসলে প্রজনন করে। ধরা যাক এটা একটা প্যারামিসিয়াম, এটা হচ্ছে আরেকটা প্যারামিসিয়াম, দুইটা প্যারামিসিয়াম আছে। তারা লক্ষ্য করছে পরিবেশ তাদের জন্য খুব প্রতিকূল হয়ে যাচ্ছে, তারা টিকে থাকতে পারছে না। তখন তারা কাছাকাছি এসে বলে যে আমরা দুজনেই প্যারামিসিয়াম, আমাদের বেঁচে থাকতে হবে, আমরা একে অপরের সঙ্গী, জীবনের শেষবারের মতো আমরা একে অপরের সাথে কোলাকুলি করি। তাহলে দেখা যায় দুটা প্যারামিসিয়াম কোলাকুলি করে ফেলে। কোলাকুলি করে এদের দুজনের মধ্যে কি তৈরি হয়, একটা নালী সৃষ্টি হয়। দুজনের মধ্যে এরকম একটা নালী সৃষ্টি হয়। বুঝতে পারছো, দুজনে একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে গেল। আসলে প্যারামিসিয়ামের মধ্যে অনেক ধরনের নিউক্লিয়াস থাকে, আমি অত বিস্তারিত যাচ্ছি না। ধরা যাক এই প্যারামিসিয়ামের মধ্যে একটা নিউক্লিয়াস আছে, এর মধ্যে একটা নিউক্লিয়াস আছে, এগুলার কোনো আসলে হচ্ছে চেঞ্জ হয় না। প্যারামিসিয়ামের মধ্যে আরও এক ধরনের নিউক্লিয়াস থাকে। ধরো এর মধ্যে এইরকম একটা নিউক্লিয়াস আছে, আর এর মধ্যে এরকম একটা নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস মানে কি, এর ভেতরে কিন্তু ডিএনএ থাকবে। এখন দুটো প্যারামিসিয়াম কি করে, এই নালীর মাধ্যমে এই প্যারামিসিয়াম তার ডিএনএটাকে বা নিউক্লিয়াসটাকে এপাশে পার করে দেয়, আর এই প্যারামিসিয়ামটা তার ডিএনএ বা নিউক্লিয়াসকে এপাশে পার করে দেয়। অর্থাৎ তারা নিজেদের ডিএনএকে অদল বদল করে নেয়। শেষ পর্যন্ত রেজাল্ট কি হয় দেখো তো, দুজনের মধ্যে রেজাল্টটা আসলে কি দাঁড়ায়। ধরো এটা একটা প্যারামিসিয়াম, এটা আরেকটা প্যারামিসিয়াম, এখন একে অপরের থেকে আলাদা হয়ে গেল। এখন দেখা যাবে দুজনের মধ্যে এই যে নিউক্লিয়াসটা, ওটা মনে করো আগের মতোই আছে, এটার কোনো চেঞ্জ হয়নি। কিন্তু এই নিউক্লিয়াসগুলো চেঞ্জ হয়ে গেছে। এ পাশের এই নিউক্লিয়াসটা চলে গেছে এই প্যারামিসিয়ামের কাছে, আর তার ওই গোলাপি রঙের যে নিউক্লিয়াসটা আমি দেখালাম সেটা চলে এসেছে এ পাশে। তারা নিজেদের ডিএনএ বা নিউক্লিয়াসের একটু অদল বদল করে নিল। এই জিনিসটার নামই হলো কনজুগেশন। এটা করলে লাভ কি, এটা করলে লাভ হচ্ছে একটা প্যারামিসিয়াম থেকে ইনফরমেশন আরেকটা প্যারামিসিয়ামে চলে গেল। অর্থাৎ সে নতুন কিছু তথ্য পেলো, এও কিছু নতুন তথ্য পেলো। তাদের পরিবেশে টিকে থাকতে সাহায্য হবে এটা, তাদের মধ্যে কিছু বৈচিত্র্য সৃষ্টি হবে, তারা সহজেই পরিবেশে অ্যাডাপ্ট করতে পারবে। এটা হচ্ছে তাদের এক ধরনের প্রজননের পদ্ধতি। যদি এখানে নতুন বাচ্চা তৈরি হলো না, কিন্তু দুজনেই নতুন হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো লাস্টের যে কথাটা, এটা কিন্তু একদম আলাদা কথা। লাস্টের কথাতে বলা হচ্ছে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে একই এরকম দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। এটা আসলে বিভিন্ন রকম শৈবালের মধ্যে দেখা যায়। এই পদ্ধতির সংক্ষিপ্ত নাম হচ্ছে আইসোগ্যামি। এই পদ্ধতির সংক্ষিপ্ত নাম হচ্ছে আইসোগ্যামি। লক্ষ্য করো, এই পদ্ধতির নাম হচ্ছে আইসোগ্যামি। আইসো শব্দের মানে হচ্ছে একই রকম, আর গ্যামি মানে হচ্ছে গ্যামেট বা শুক্রাণু ডিম্বাণু। অর্থাৎ বেশ কিছু শৈবাল শুক্রাণু ডিম্বাণু তৈরি করে, শুক্রাণু ডিম্বাণু দেখতে একই রকম হয়। আমরা জানি শুক্রাণু হচ্ছে লেজওয়ালা, ছোট হয়, ডিম্বাণু গোল বড় হয়, এটা আমাদের গ্যামেটের অবস্থা। কিন্তু আইসোগ্যামি এমন একটা সিচুয়েশন যেখানে গ্যামেটগুলো দেখতে একই রকম হবে। দেখো এই লাইনটা পড়ো, জৈবনিকভাবে ভিন্ন মানে হচ্ছে শুক্রাণু একটা ডিম্বাণু একটা, ওদের মধ্যে ডিএনএ জিন আলাদা কিন্তু গঠনগতভাবে একই, মানে হলো দেখতে একই রকম, এরকম দুইটা গ্যামেটের মিলনকেই বলা হয় কিন্তু আইসোগ্যামি। অর্থাৎ এদের শুক্রাণুটাও দেখতে যেমন হবে, শুক্রাণুটা ধরো যাক যে দেখতে এরকম হলো, এদের ডিম্বাণুটাও দেখতে সেম হবে, এদের ডিম্বাণুটাও দেখতে হবে সেম। শুক্রাণুও যেমন দেখতে, ডিম্বাণুও তেমন দেখতে। শুক্রাণু ডিম্বাণু যদি একই রকম দেখতে হয় তখনই সেটাকে বলা হয় আইসোগ্যামাস অবস্থা। এই জন্য এদেরকে শুক্রাণু ডিম্বাণু বলা হয় না, দুটো যেহেতু দেখতে একই রকম, একটাকে বলে পজিটিভ অবস্থা আর একটাকে বলে নেগেটিভ অবস্থা। তো যাই হোক, এরকম একই রকম দুটো গ্যামেটের, দেখো গঠনগতভাবে একই রকম দুটো গ্যামেটের মিলনের মাধ্যমে এদের যৌন জনন ঘটে। তাহলে এদের তিন ধরনের জননের কথা কিন্তু তোমার এখানে বলা হচ্ছে। একটা হলো অযৌন জনন, যা হয় মাইটোসিসের মাধ্যমে, কনজুগেশনের মাধ্যমেও হয় যৌন জনন, এটাও এক ধরনের যৌন জনন। আবার এই আইসোগ্যামি, এটাও কিন্তু এক ধরনের যৌন জনন, এটাও কিন্তু এক ধরনের যৌন জনন। তার মানে তিন ধরনের জনন হয় প্রোটিস্টা রাজ্যের যে প্রাণীগুলো রয়েছে তাদের। সবশেষে বলা হচ্ছে এদের কোনো ভ্রূণ গঠন হয় না। এই কথাটার মানে কি, ভ্রূণ ব্যাপারটা কি? দেখো আমাদের যখন শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয় তখন আমাদের একটা ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণটা বিকশিত হয় আস্তে আস্তে আমরা বড় হয়ে যাই। বুঝতে পারছো? আমাদের তাহলে ভ্রূণ গঠন হয়, ভ্রূণটা আস্তে আস্তে বিভাজিত হয় আমাদের বড় একটা শরীর গঠন হয়। তাহলে ভ্রূণ কাদের শরীরে গঠন হয়? যারা বহুকোষী, যাদের শরীরটা অনেক বড়, এরা তো খুব ক্ষুদ্র, এদের তো ভ্রূণ গঠনের প্রয়োজন নাই। জাস্ট শুক্রাণু ডিম্বাণু বিভাজন হলো,
শুক্রাণু ডিম্বাণু তৈরি হলো, তারা এক অপরের সঙ্গে মিলিত হলো, তখনই বাচ্চা হয়ে যাবে। ভ্রূণের প্রয়োজন নাই। ভ্রূণ তাদেরই গঠন হয় যারা বহুকোষী। আমাদের শরীরে ভ্রূণ গঠন হয়, উদ্ভিদ বহুকোষী, তার শরীরে ভ্রূণ হয়, কিন্তু এদের কোনো ভ্রূণ হয় না, কারণ ভ্রূণ গঠন এটা কিন্তু হচ্ছে বহুকোষীর বৈশিষ্ট্য। যেহেতু এরা এককোষী, তাই এদের কিন্তু আমরা ভ্রূণ দেখি না। বেশিরভাগ ক্ষেত্রে এরা এককোষী, এই জন্য এদের কিন্তু আমরা কোনো ভ্রূণ দেখতে পাই না। উদাহরণ তো আমরা জেনেই নিলাম। এই হচ্ছে প্রোটিস্টাদের নানান বৈশিষ্ট্যগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো।